নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাই, জানেন যে আমাদের রাজ্যে অনেক রকম দুর্নীতির ঘটনা ঘটেছে। সেই ইস্যুগুলো এখন পিছনে পড়ে গিয়েছে। গতকাল থেকে নতুন একটি ইস্যু শুরু হয়েছে, জানেন যে আমাদের যে মিলিটারি অর্থাৎ ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলেছে বিজেপি। এবং সেই ঘটনাটার প্রেক্ষাপটটাও আপনারা জানেন। আমি তার আগে একটু সংক্ষেপে বলেও নিই যে তৃণমূল কংগ্রেস তারা বিগত কিছুদিন ধরে তারা চিৎকার চেঁচামেচি করছেন যে অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ বাংলায় কথা বললেই তাদের নাকি সেখানকার প্রশাসন হেনস্থা করছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এবং সেই ভাষা আন্দোলন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জেলায় যাচ্ছেন, যে আন্দোলন তারা এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন। এবং কলকাতাতে ময়দান অর্থাৎ যেটা মেয়র রোডে গান্ধী মূর্তির ওখানে একটি স্টেজ করা হয়েছে, সেই স্টেজ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে। দুদিনের জন্য এখানে আপনার অনুমতি ছিল। এখানে জানেন যে ময়দান অঞ্চল, সেখানে কোনো কিছু করতে গেলে আমাদের ভারতীয় সেনার অনুমতি নিতে হয়। সেই অনুমোদনটা সেনা দুদিন দিয়েছিল এবং তারপরে দেখা যাচ্ছে যে 1 মাস ধরে সেই মঞ্চ সেখানে রয়েছে। সেই মঞ্চ সরিয়ে দেওয়ার কথা বলা হলেও কিন্তু সরায়নি বা তৃণমূল কংগ্রেস তারা সরায়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছিলেন তিনি জানেন না, তাকে না জানিয়ে বা কলকাতা পুলিশকে না জানিয়ে সেই মঞ্চ ভেঙে দিয়েছে। এবং এটা থেকেই গতকাল থেকে একটা ইস্যু তৈরি হয়েছে এবং আজকে তার একটা প্রভাব পড়েছে। বিধানসভাতে অধিবেশন চলছিল এবং সেই বিধানসভার অধিবেশনে যখন এই বাংলা ভাষাভাষী নিয়ে যখন একটা নিন্দা প্রস্তাব আনা হয়েছে, সেই নিন্দা প্রস্তাবের উপর আলোচনা চলছে এবং সেই নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনার সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বেশ কিছু মন্তব্য করেছেন যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধের সময়, সেই সময় পাকিস্তানি সেনা যেভাবে বাংলাদেশের মানুষের অত্যাচার চালিয়েছিল, সেই একইভাবে অত্যাচার করছে ভারতীয় সেনা, এইরকম একটি মন্তব্য তিনি করেছেন। এবং সেই মন্তব্য নিয়েই কিন্তু আজকে বিধানসভা উত্তাল হয়েছে এবং বিধানসভা নয় রাজ্য উত্তাল হয়েছে যে ভারতীয় সেনাকে অপমান করা হচ্ছে। কারণ সত্যিই তো এটা খুব লজ্জাজনক ঘটনা যদি তিনি এই ধরনের মন্তব্য করে থাকেন। কারণ পাকিস্তান সেনা, সেই পাকিস্তান সেনাকে ঘৃণা করে সেই দেশের নাগরিক, কিন্তু ভারতীয় সেনা তারা কিন্তু মানবিকতার প্রতীক, যার জন্য পাকিস্তানের সাধারণ মানুষও কিন্তু ভারতীয় সেনাকে স্যালুট করে। তো এইরকম অবস্থা একটা দাঁড়িয়ে আমি বলছি কেন যে ইস্যু কী ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা সফল হয়েছেন, যে তিনি যেটা চাইছিলেন সেটাই হয়েছে। কেন এই কথাটা বলছি, জানেন যে কয়েকদিন আগেই যে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন তারা অযোগ্য অর্থাৎ যারা ঘুষ দিয়ে চাকরি বা সুপারিশের শিক্ষকের চাকরি পেয়েছেন সেই তালিকাটা প্রকাশ করে দিয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে 1804 জন সম্ভবত সেই যে চাকরি যারা পেয়েছেন, তারা কিন্তু যেমন তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছেন, তাদের বাড়ির আত্মীয়রাও রয়েছেন এবং যারা ঘুষ দিয়েছেন তারাও কিন্তু রয়েছেন। যদিও আমরা বলি যে এটা কিন্তু সম্পূর্ণ তালিকা নয়, সম্পূর্ণ তালিকা যোগ্য যদি এবং সম্পূর্ণ তালিকা স্কুল সার্ভিস কমিশন দেয়নি বলেই বলা হচ্ছে। কারণ যেটা দরকার ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা, সেইটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেন। কারণ এটা মানেই হচ্ছে যে এসএসসি যে তালিকা দিল, সেই তালিকাটা যেটা অযোগ্য যাদের বললো, তার মানেই যে যোগ্যরা সবাই, এই যে বাকি যারা রয়েছে 26,000 চাকরি বাতিলের মধ্যে যারা রয়েছে, যে আরও বাকি যারা রয়েছে, তারা যে যোগ্য এটা বলা যাবে না, কারণ এই তালিকা অসম্পূর্ণ। আর যদি বলতে হয় স্কুল সার্ভিস কমিশনকেই বলতে হবে। এবং তারা সুকৌশলে এই কাজটা করেছে যে যেমন সুপ্রিম কোর্টকে যারা সন্তুষ্ট করেছে, একইভাবে এই দাবিটাকেও পূরণ করেছে। যাই হোক, এইটা একটা তো বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যে বিষয়, এবং সরকার একটা স্বীকার করে নিয়েছে যে এতে দুর্নীতি হয়েছে, কিন্তু এইটা কিন্তু প্রধান ইস্যু। সরকার একটা সিদ্ধান্ত, একটা সরকার
স্বীকার করে, স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নেওয়া মানে যে এখানে সরকারের উদ্যোগেই কিন্তু দুর্নীতিটা হয়েছে, এটা মানে বলার আর অবকাশ লাগে না, এটা সবাই জানেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমি গতকালও বলেছি যে যেভাবে আন্দোলন আমরা বিরোধীদের দেখতে চেয়েছিলাম যে এটা নিয়ে প্রতিবাদ হবে, এবং এখন বলুন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল সেটা কিন্তু বিজেপি, এবং তারা সেভাবে পথে নামবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বুঝতে পেরেছেন এই আন্দোলন যদি শুরু হয় বা এই যে অযোগ্যদের তালিকা এটা বেরিয়ে গেছে, এবং তার ফলে তিনি চাপে পড়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুকৌশলে যেটা করেছেন, কারণ সকলের ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ছুটে গেলেন ময়দানে, শুনলেছেন সেখানে টেন্ট ভাঙা হচ্ছে, কারণ ওই টেন্ট মানে সেই সময় তো কোনো সভাও চলছিল না, সভা হয় শনি রবিবার, তো তিনি ছুটে গেলেন কেন? আপনারা কি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সেখানে ছুটে গেলেন, বক্তব্য রাখলেন? সারা মিডিয়া, আমাদের রাজ্যের দেশের মিডিয়া, যারা ইউটিউবার সবাই, সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু ওখানে পৌঁছে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। এবং দেখুন যে একটা জিনিস সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, কারণ তিনি অস্বস্তিতে পড়ে গেছিলেন যে দুর্নীতিটাকে তার সরকার স্বীকার করে ফেলেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চাপে পড়ে গিয়েছিলেন। তাই ইস্যুটাকে ঘুরিয়ে দিলেন, মিডিয়ার ফোকাসটাকে ঘুরিয়ে দিলেন, বিরোধীরা যাতে কোনো রকম আন্দোলন সংগঠিত না করতে পারে পুরো বিষয়টাকে তিনি ঘুরিয়ে দিলেন। এবং সেই বিষয়টা অর্থাৎ মূল যে ইস্যু যে এই দুর্নীতি, সেই দুর্নীতির ইস্যুটাকেই তিনি ঘুরিয়ে দিয়ে আজকে বিরোধীদের আজকে যে ইস্যু নিয়ে লড়াই করছে সেটা মানে কেন মানে ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে, এবং সেটাও কিন্তু আজকেও সেটা রীতিমতো উত্তাল শুধু সারা মানে পশ্চিমবঙ্গ এবং বিধানসভার পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ এবং সারা রাজ্যময়। তৃণমূল কংগ্রেসও করছে, যেহেতু মানে কালকে যেহেতু ইন্ডিয়ান আর্মি তাদের মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও আজকে সারা রাজ্যময় আন্দোলন করছেন। পাশাপাশি সেনাবাহিনীকে অপমান করা হয়েছে এই অভিযোগে কিন্তু বিজেপিও একইভাবে এর প্রতিবাদ করছে রাজ্য জুড়ে, এবং আজকে বিধানসভাতেও তাই করেছে। অর্থাৎ খুব সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধীদের এই অন্যদিকে ঠেলে দিলেন, যে আসল ইস্যুটাকে চাপা দিয়ে দিলেন, সংবাদ মাধ্যমের যে ফোকাসটা সেটাকে ঘুরিয়ে দিলেন। একটা জিনিস দেখুন, সংবাদ মাধ্যমের পাতায় যেটা থাকে, সংবাদ মাধ্যমের টেলিভিশনের যেটা থাকে, সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পুরো মানে প্রচারের ফোকাসটাও কিন্তু ইন্ডিয়ান আর্মি ভার্সেস রাজ্য সরকারের দিকে, বিজেপি একদিকে এবং তৃণমূল একদিকে ঘুরিয়ে দিলেন। এইটা কিন্তু এটা কিন্তু সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু ভিত্তিক একটা ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট সফল, এবং সব ক্ষেত্রেই যদি দেখেন যে আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে আপনি কোনো জায়গায় দেখবেন না যে দুর্নীতি নিয়ে আজ কথা, কারণ মানুষ বেশি মনে রাখে না। মানুষ আপনি গত 3 দিন আগে 4 দিন আগে কি হয়েছে সেটা মানুষ অত মনে রাখে না। তাই যেটা নিয়ে আন্দোলন হয়, যেটা প্রচারের আলোয় থাকে, সেটাই কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট, এবং সেই প্রচারের অভিমুখটাই বিরোধীদের যে চিৎকার চেঁচামেচি সবটাই কিন্তু ওই দিকে ঘুরিয়ে দিচ্ছে। আর যদি বলেন যে দুর্নীতি নিয়ে আন্দোলন তো হয়নি, যদি করছেন কিছু আন্দোলন সেটা শুভেন্দু অধিকারী করছেন, আর তো সেভাবে বিজেপির কাউকে দেখছি না। বাকি সবাই তো সোশ্যাল মিডিয়াতে আছেন বা টেলিভিশনের পর্দায় আছেন, বা বিরোধীরা খবরের কাগজে মানে বক্তব্য রেখে আছেন। অর্থাৎ এইভাবে এটা কিন্তু যে রাস্তায় নেমে আন্দোলন তো তারা করছেন না, যদি করে থাকেন করছেন যেটা শুভেন্দু অধিকারী, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে খুব সুকৌশলে প্রচারের আলোটাকে এমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে দিলেন যে যেটা তিনি চাইছিলেন তাই তিনি সফল হয়েছেন। অর্থাৎ এটা অনেকেই ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বড় অভিযোগ, যে ভারতীয় সেনাকে অপমান করা, বিধানসভায় এত বড় একই কথা বললেন ব্রাত্য বসু, সবটা কি মানে ইচ্ছাকৃত? মানে ইচ্ছাকৃত তো বটেই, সবটাই কি ভুলবশত মানে বলে ফেলেছেন এরকম তো নয়, সবটাই কিন্তু ইচ্ছাকৃত। আন্দোলনের অভিমুখটা যাতে বিরোধীরা এই দুর্নীতির বিষয়টা যাতে আর প্রচারের আলোয় না থাকে, সেই বিষয়টাকে চাপা দিতেই কিন্তু এই ধরনের মানে ঘুরিয়ে দেয়, ইস্যুকে ঘুরিয়ে দেওয়া, সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সফল। আমরা এর আগেও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের যখনই কোনো মানে বড় কিছু ইস্যু হয়,
তার বিরুদ্ধে চলে যায়, সেই বিষয়টাকে তিনি এমনভাবে ঘুরিয়ে দেন যে সেটাকে বোঝার উপায় থাকে না এবং সুকৌশলে সবাই সেই দিকে ঝাঁপিয়ে পড়ে। এবং দেখবেন যে আপনার ভাবুন তো 26,000 চাকরি বাতিল হওয়ার পর দেখেছেন যে কিভাবে এমনভাবে যে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা না দেওয়া, এইটাকে সেই সময় 2021-এর লোকসভা নির্বাচন এমনভাবে ঘুরিয়ে দেওয়া হলো যে আদৌ যে সমস্যাটা, যে বিষয়টা নিয়ে বিরোধীদের সব থেকে বেশি আন্দোলন করা উচিত ছিল, সেই ইস্যুটাকেই তারা দূরে সরে গেলেন। তারপরে দেখুন যে এই যে ভোটার তালিকা এই যে হবে, যেটা ভোটার তালিকা বিহারে হয়েছে, 65 লক্ষ ভোটার ভুতুরে ভোটার বাদ পড়েছেন, এখানেও কিন্তু মানে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে এবং সেই রিভিশনকে নিয়ে একটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা করা চলবে না এবং সে ইচ্ছাকৃতভাবে মানে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এমন অভিযোগ তিনি করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা খুব সুকৌশলে এমন একটা কার্ড তিনি বাংলা ভাষা, বাঙালি, অন্য রাজ্যে মানে সেখানে তারা হেনস্থা হচ্ছে এমন কার্ড খেলে দিলেন। এখন দেখুন প্রচারের আলোয় কিন্তু এটাই আছে, অর্থাৎ বাংলা ভাষা, বাঙালিদের অন্য রাজ্যে মানে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, জেলে পুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু মূল ইস্যু তো সেটা নয়। মূল ইস্যু ছিল যে বাংলা বিভিন্ন আমাদের দেশে যে ফোরাস বর্ডারগুলো আছে, বহুদিন ধরে বাংলাদেশি রোহিঙ্গারা তারা ভারতবর্ষে ঢুকে পড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরা পড়ছে এবং তাদের ধরে ডিপোর্ট করা হচ্ছে, অর্থাৎ তাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের নির্দিষ্ট তাদের দেশ, সেই দেশগুলোতে ফেরত পাঠানো হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে খুব সুকৌশলে এমন তিনি, কারণ আমাদের রাজ্যে এই ভুতুরে ভোটারের সংখ্যাটা অত্যন্ত বেশি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, সবাই জানেন, এই নিয়ে আমি আর অযথা বিতর্ক তৈরি করতে চাই না। তো সেটা তিনি করতে পেরেছেন, অর্থাৎ বিরোধীদের মনে রাখতে হবে, বিরোধীরা যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দিয়ে তারা যে বিষয়টা নিয়ে আন্দোলন করা উচিত, যে ইস্যুটাকে ধরে থাকা উচিত যাতে মানুষের মনে আরও ইস্যুটাকে জাঁকিয়ে বসে, সেই ইস্যুটাকেই দূরে সরিয়ে দিতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা হচ্ছে এই গতকাল নতুন করে তিনি ইস্যুটা তৈরি করেছেন, একদম পরিকল্পিতভাবে তৈরি করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং যে বিষয়টা আরেকটা জিনিস বলবো যে এই যে যখন দেখবেন যারা যে সমস্ত সংবাদ, এখন ধরুন মূল লাইনের সংবাদ মাধ্যম, তারা কিন্তু খুব একটা এইসব নিয়ে যেটা বিষয় হচ্ছে, অর্থাৎ এই আর্মি অপমান করছে, আর্মি হেনস্থা করছে, আর এইসব নিয়ে তারা এখানে সবসময় তারা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে খবর ধরে গেছেন। কিছু সোশ্যাল মিডিয়া, কিছু ইউটিউবার, তারা মূলত এই দুর্নীতির খবরটা ধরে আছেন এবং তার ফলে তাদের কিন্তু এখন এই জায়গাটা তাদের জব্দ করতে পারছেন এবং সেই কারণেই তাদেরও কিন্তু জব্দ করার একটা প্রচেষ্টা আবার শুরু হয়ে গিয়েছে। যে আমাদের রাজ্যের বেশ কিছু নামী ইউটিউবার, আমরা তো ছোটোখাটো ইউটিউবার আমরা মানে শুরু করেছি সবে, তা তাদের কিছু এবার আবার দমন পীড়নও শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের কিন্তু আতঙ্কিত করার কাজ শুরু হয়ে গেছে, যাদের মানে যারা ইস্যুটাকে ঘুরিয়ে দিতে, যারা এই ইস্যুটাকে আরও বেশি করে তুলে ধরছেন। এবং দেখেছি আমি আজকে সকালেই দেখলাম বেশ কিছু ইউটিউবার তারা বিভিন্ন তাদের থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কাউকে বিধানসভা থেকে ডেকে প্রিভিলেজ কমিটি ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ এই বিষয়গুলো চলছে। কিন্তু এটা আমি বলে রাখি যে যারা আমরা দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু ভয় পাই না, আমরা আতঙ্কিত নই। আমরা মানুষের সঙ্গে আছি, কিন্তু যে ঘটনা রাজ্যে ঘটছে একের পর এক দুর্নীতি, তারপরে এই যে ভারতীয় সেনাকে যেভাবে তাদের সঙ্গে যেভাবে তাদের বিরুদ্ধে যেভাবে বলা হচ্ছে, এটা কিন্তু আমি ভারতবাসী হিসাবে খুব আমি তার সঙ্গে বাংলার বাসিন্দা হিসেবে লজ্জা পাচ্ছি যে আমাদের রাজ্যে এই ধরনের একের পর এক ঘটনা ঘটছে, যা আমাদের লজ্জিত করছে, শুধু আমাদের লজ্জিত করছে এবং ভারতবাসীকেও লজ্জিত করছে। এরকম তো আমরা ছিলাম না, কিন্তু আজকে এই ধরনের একটা জঘন্য রাজনীতি আজকে শুরু হয়েছে। এবার দেখুন এই বিষয়গুলো কিন্তু চলবে, এই বিষয়গুলো মানে কারণ রাজনীতি অনেক কিছুই চলে, কিন্তু যে ধরনের রাজনীতি আমাদের বাংলায় শুরু হয়েছে, এই ধরনের রাজনীতি আমরা দেখিনি এবং প্রতিবাদ করা যাবে না
এটা যেন কোথাও একটা এই সরকারের একটা মানে মূল উদ্দেশ্য হয়ে গেছে যে প্রতিবাদ যারা করবে তাদের কণ্ঠ টিপে ধরতে চায় সরকার। তবে এটুকু বলে রাখি শেষ করার আগে যে যতই চেষ্টা করুন প্রতিবাদীদের কখনো গলা টিপে তাদের মুখ বন্ধ করা যায় না। প্রতিবাদ হবে, প্রতিবাদ চলছে, এবং যে সমস্ত ইউটিউবার বলুন, যে সমস্ত সাংবাদিক বলুন, তাদের ভয় দেখানো হচ্ছে, সেটা কেউ আতঙ্কিত নয়, সবাই লজ্জিত। এবং যে ঘটনা হচ্ছে তাতে বোঝা যায় যে শাসক মানে এই যাদের বিরুদ্ধে মানে অভিযোগগুলো করা হচ্ছে, যাদের গলা টিপে ধরে মানে যে সমস্ত সাংবাদিকদের গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে, তাতে পরিষ্কার শাসক কিন্তু ভয় পাচ্ছে, অর্থাৎ শাসকই কিন্তু আতঙ্কে ভুগছে। বাকি আমাদের মতো লোকেরা কেউ, আমাদের মতো সাংবাদিকরা কেউ আতঙ্কিত নয়। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, বারবার আবার পরিষ্কার হয়ে গেছে, যেহেতু বেশ কিছু ইউটিউবার এবং সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তাই আমি সকলকে বলবো যে আমাদের রাজ্য সত্যি মানে সচেতন হওয়ার জন্য। দেখুন, দুর্নীতি হয়েছে, সরকারের উচিত, সংবাদ মাধ্যমে তো কাজ, যে দুর্নীতি হলে সরকার যেগুলো ভুল, সরকারের ভুল ত্রুটি, সেগুলোকে তুলে ধরা, যাতে সরকার সংশোধন করতে পারে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় টুটি টিপে ধরবো যারা প্রতিবাদ করবে, যারা অন্যায়ের বিরুদ্ধে বলবে, সেটা কখনো কাম্য নয়। তাই সরকারের উচিত, আমি আবার বলি, সরকারের কাছে বিনীত আবেদন যে আপনারা নিজেদের সংশোধন করুন। টুটি টিপে ধরে গলা দাবিয়ে রাখতে পারবেন না, আওয়াজ দাবিয়ে রাখতে পারবেন না, কারণ যত চেষ্টা করবেন তত বেশি করে আওয়াজ বেরোবে, তত বেশি করে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।